আমি বললাম জেনজি। দরকার পড়ছে যে কারেন্সি গুলোকে আমরা দুঃখ বলি কোনো সময় রাগ বলি। কেউ ডেকে বলছে তুমি কি নকশাল, ঠিক আছে, কেউ ডেকে বলছে কে ওই বাংলাদেশ পাকিস্তান, মানে সে পৃথিবীর শ্রেষ্ঠতম কারুকার্য করে ফেলে, তাও তার ওই হাঙ্গারটা শেষ হবে না। যার কোনো বর্ণ নেই, যার কোনো ক্লাস নেই, যার কোনো জাত নেই। হ্যাঁ, অনেকটা লালন ফকিরের মতো। শুরু করা যাক। জীবনের প্রতি পদে কথাতে বা জীবনের প্রত্যেকটি দিন চলাতে আমরা অনেক কিছুকেই অ্যাভয়েড করে থাকি, এবং সর্বশেষে গিয়ে দিনের শেষে আমাদের একটা রুটিনের মধ্যে চলতে হয়, এবং রুটিনটা শেষের পরে আমরা কি দেখি? নিজেকে দেখতে পাই অনেকটা, নিজেকে কতটা চিনলাম, জীবনের সেই যে পথ, নিজেকে চেনা, সেটা নিয়ে একজন বই লিখেছে সায়ক ঘটক, দ্য কোয়াইট থিংস উই অ্যাভয়েড। কে এই সায়ক ঘটক? এই বইটার পিছনে আজ কি হয়েছে সেই সমস্তটা নিয়ে আজ আমাদের কনভারসেশন। আমাদের সাথে রয়েছে সায়ক ঘটক, শিলিগুড়ির ছেলে, কিন্তু মাত্র 23 বছর বয়সে লিখেছে এই বইটি। আজ রয়েছে আমাদের সাথে সায়ক। ওয়েলকাম সায়ক, শিলিগুড়ি লাইভে তোমাকে স্বাগত। প্রথমে তোমার সাথে আমার কথা বলার আগে আমরা তো কথা বলবো এই বইটা নিয়ে অবশ্যই, এবং তার আগে দর্শকদেরকে একবার নিজের পরিচয়টা যদি একটু করে। আমি স্টুডেন্ট অফ লাইফ। প্রথমত জীবনটাকে বোঝার চেষ্টা করছি, জীবনটাকে হাঁটা চলার চেষ্টা করছি। তার মধ্যে কিছু কিছু স্টেশন পাচ্ছি, বা বলতে পারো কিছু কিছু টিকিটস পাচ্ছি, কিছু কিছু মানে জীবনে কিছু কারেন্সি পাচ্ছি। সেই কারেন্সিগুলোকে এক্সচেঞ্জ করে আবার পরের স্টেশনে যাচ্ছি। তো এর বেশি আমার মনে হয় না মেটেরিয়ালিস্টিক্যালি ডিসক্রাইব করার কোনো প্রয়োজন রয়েছে। সায়কের সাথে তো অনেক কথা হতেই থাকবে, তবে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সায়কের স্কুলিং পড়াশোনা কোথার থেকে যদি একটু বলো। আচ্ছা, আমার স্কুলিং প্রথমে শিলিগুড়ি থেকে স্কুলিং, দিল্লি পাবলিক স্কুল। তারপরে সেখান থেকে ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, বা আমি তারপরে ইঞ্জিনিয়ারিংটা নিয়ে ফোকাস করি। তারপরে যেটা বুঝলাম যে যে ইঞ্জিনিয়ারিং আমি পড়তে এসেছি, সেই ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং নয়, মানে সেটা অ্যাকচুয়ালি 9 to 5 ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মানে এটা 9 to 5 জবের জন্য আমাকে রেডি করা হচ্ছে প্রত্যেকদিন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। তো ওই প্রসেসটাতে ফেলা হচ্ছে। তো আমার কাছে ইঞ্জিনিয়ারিং এর মানেটা হচ্ছে নতুন কিছু তৈরি করা। ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, তারপরে আরো বিভিন্ন ইনস্টিটিউশনস থেকে শুরু করে খড়গপুর আইআইটি থেকে ডিপ্লোমা, মানে না, ইয়ে নয়, বাট খড়গপুর আইআইটি থেকে আমাদের এথিক্যাল হ্যাকিং এর উপরে কাজকর্ম করে। তো এসব কাজকর্ম টুকটাক হয়েছে। তো বাট ওই ইঞ্জিনিয়ারিংটা না খুব 9 to 5 টাইপস ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মানে সেই 9 to 5 টাইপস ইঞ্জিনিয়ারিং এর উপরে দাঁড়িয়ে আমার মনে হয় না ব্যাপারটা দাঁড়াচ্ছে। কারণ আমার কাছে ইঞ্জিনিয়ারিং ফেজটার একেবারেই মানেটা হচ্ছে, মানে এই বিটেক ফিটেক কমপ্লিট হয়ে যাওয়ার পর, যখন বিটেক ফিটেক কমপ্লিট হয়ে যায়, তো বিটেক কমপ্লিট হয়ে যাওয়ার পর গোটা ব্যাপারটাই দাঁড়িয়ে গেল যে জব 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 জব। মানে আমি যখন দেখছি যে 4 জন বসে আছে, যে 4 জনের মধ্যে 4 জনই এলপিএ নিয়ে আলোচনা করছে, ঠিক আছে, তো আমি সেই এলপিএ এর আলোচনাটাকে একেবারে সরিয়ে দিয়ে বলতে চাই যে, মানে আমি ভেবেছিলাম যে ইঞ্জিনিয়ারিং মানে হয়তো নতুন কিছু তৈরি করা, বা নতুন কিছু, সেটা একটা সিনেমা বানানো ইঞ্জিনিয়ারিং হতে পারে, বা তুমি একটা নতুন চ্যানেল খুললে সেটাও একটা ইঞ্জিনিয়ারিং হতে পারে। But it has different perspective, there are different perspective of engineering, right? So in those perspectives আমার কাছে ইঞ্জিনিয়ারিংটা একটা বিশাল বড় সমুদ্র লেগেছে। তো তারপরে আই ইউজ লাইক দিস আর লাইক এডুকেশন, এবং মেইন এডুকেশন যেটা তুমি বলবে সেটা হ্যাভ কমপ্লিটলি কেম আপ ফ্রম রেভলিউশন। মেইন এডুকেশন হ্যাভ কেম আউট ফ্রম রেভলিউশন, দ্যাটস অল। বাকি তো সব সিলেবাসে পড়েছি। আজকে আমি জানি পাশের বাড়ি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাও, প্রত্যেকে একই সাবজেক্ট প্রত্যেকদিন পড়ছে। তো ইটস নট দ্যাট। মেইন এডুকেশন কামস ফ্রম এক্সিকিউশন। বাকি সবটাই আমি স্টুডেন্ট অফ লাইফ। চলছি, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, বা কখনো ট্রেন ধরতে হচ্ছে, তাই ট্রেনের জন্য কিছু কারেন্সি দরকার পড়ছে, যে কারেন্সি গুলোকে আমরা দুঃখ বলি কোনো সময় রাগ বলি, বা কোনো সময় বিভিন্ন রকম এরকম ইমোশনস বলি। সেই কারেন্সি গুলোকে এক্সচেঞ্জ করে আবার পরের স্টেশনটাতে চলে যাচ্ছি। তো হ্যাঁ, তো এইভাবেই চলছে আর কি। সো দিস ইজ দ্য, এইভাবেই শুরু। আর যদি এর বেশি আমি মেটেরিয়ালিস্টিক্যাল কোনো ডেফিনেশনে যাচ্ছি না, এইটুকুই বলতে। না, যেমনটা আমরা জানি, মানে আমি তো জানি, দর্শকরা তো এখনো জানেন না যে সবচেয়ে ইয়াং তুমি, 23 বছর, এবং অনেকেই বই লেখে, তবে 23 বছরে এত একটা টাফ সাবজেক্ট, নিজেকে চেনার যে বই, সেটা লেখা, এবং 23 বছর বয়সে বিদেশে গিয়ে গেস্ট লেকচার হওয়া, এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট।
তো সেটা যদি নিয়ে একটু বলো, আগে তোমার এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনি, তারপর আমরা এই বইটা নিয়ে আসবো। থ্যাংক ইউ এত বড় একটা কথা বলার জন্য। বাট আমরা ওই দেশ হোক বিদেশ হোক বা যে কোনো বর্ডার হোক না কেন, আমাকে যদি মানে শিলিগুড়ি বা আমার শহরের মধ্যখানেও একটা স্টেজ বেঁধে বলতে দেওয়া হয় বা বলার সুযোগ দেওয়া হয়, আমি হয়তো সেই কথাগুলোই বলবো। হ্যাঁ, হয়তো নেক্সট অন্য বাইরে থেকে আসার পর হয়তো আমার কাছে কিছু গল্প থাকবে, কিছু নতুন ভাষার এক্সপিরিয়েন্স থাকবে বা কিছু নতুন থিঙ্কিং থাকবে। আদারওয়াইজ বলাটা নিয়ে হচ্ছে কথা, কারণ খুবই সহজ বিষয় সেটা। একেবারে যে কোনো হেমিস্ফিয়ারই আপনি থাকুন বা তুমি থাকো না কেন, সে হেমিস্ফিয়ারের মানুষ এই প্রশ্নটা নিয়েই আবদ্ধ থাকে কিংবা এই প্রশ্নটা নিয়ে সবসময় ভাবতে থাকে, যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি। আহ, তো এক্সপিরিয়েন্স বলতে তো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স। জাপানের এক্সপিরিয়েন্স, জাপান, আমার মনে হয় যে যে কোনো মানুষ যদি একবার জাপান যায় তাহলে পরে তাহলে যেটা হয়, যে জিনিসটা হয়, তার জীবনের চিন্তাধারা বা জীবনের ফিলোসফিটা পাল্টানো শুরু হয়ে যায়, শান্ত হয়ে যায়। মানে আমরা অনেকে রিট্রিট করতে যাই তো মেডিটেশন সেন্টারে, বা অনেকে বড় বড় বলে না ওই কি ওয়েলনেস সেন্টারে যে রিট্রিটস গুলো হয়, জাপান গোটা দেশটাই একটা রিট্রিট সেন্টার। মানে সবাই সেটাকে প্র্যাকটিস করে এবং প্রত্যেকে মানুষের ভ্যালুটাকে বোঝে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রত্যেকটি মানুষ আরেকটি মানুষের ভ্যালুকে বোঝে। এবং আমি বাকি যদি আমি দেখি বাকি দেশগুলোতে, সেখানে সবটাই প্রচন্ড ল সেন্ট্রিক, প্রচন্ড ইকোনমি সেন্ট্রিক। বাট জাপানে ইটস অল অ্যাবাউট ইমোশন সেন্ট্রিক, কমফোর্ট সেন্ট্রিক। অবশ্যই, অবশ্যই। সেই প্রবলেমটা করলে, বিকজ ইউর আ গেস্ট লেকচারার, মানে তুমি লেকচার দিচ্ছ এমন একটা সাবজেক্ট নিয়ে, যে সাবজেক্টটা সকলে শুনবে, সেটা শুনে অনেকটা শিখতে পারবে স্টুডেন্টরা, এবং তোমার সাথে তার ইন্টারাকশন করবে। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটাকে বেরিয়ে হয়েছিল। লেকচার আমার ছিল প্রফেসর মিনুরা কিউরো ল্যাবরেটরিতে, Bisho University. I was privileged enough to get a translator for this particular thing. And তারপরে এটা শেষ হয়ে যাওয়ার পরে হিউজ প্রবলেম, হিউজ। কিছু বোঝাতে পারছি না মানুষকে। আমার কাছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে আমার মোবাইল ফোন দিয়ে আমাকে বোঝাতে হচ্ছে যে আমি কি বলতে চাইছি কি বলতে চাইছি না। যখন চেষ্টা করছি ভুল হচ্ছে, আমি দেখছি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। চেষ্টা করা তো একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। এবার কিন্তু জাপানে তো শুধু চেষ্টা করলে হবে না। জাপান এমন একটা দেশ বা ওই দেশটা এমন একটা দেশ যেখানে চেষ্টার থেকেও বড় রিফাইনমেন্টের দিকে মানুষ ফোকাস করে, মানে পারফেকশনের দিকে মানুষ ফোকাস করে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রবলেম একটা বিশাল প্রবলেম। একটা জীবনের কোন অভিজ্ঞতা থেকে মনে হলো যে আমি এবার লেখক হব, বা আমি একটা বই লিখতে পারবো? এই একটা বই যেখানে এতগুলো চ্যাপ্টার রয়েছে, জীবনের অনেকটা শেখার। তো প্রথমে জিজ্ঞেস করি যে এই নামটা কেন, আর অবশ্যই লেখক হওয়ার ইন্সপিরেশনটা কি করে আসলো যে আমি কিছু লিখতে পারবো, সেটা ছাপা অক্ষরে একটা বইয়ের আকার বেরোবে? না না, অনেস্টলি, টু বি ভেরি অনেস্ট অনুষ্কাদি, ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে এগুলো, আই এম নট এট অল এলিজিবল টু বি কল্ড অ্যাজ আ রাইটার। তোমরা বলছো ঠিকই, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম এলিজিবল এনাফ ফর দ্যাট। আই এম জাস্ট আর্কাইভিং মাই লাইফ। আমি আমার নিজের জীবনটাকে একটা আর্কাইভ করছি, যাতে পরে পরবর্তীকালে কিছু থেকে যায়। মানে এই চিন্তা ভাবনাটা অ্যাটলিস্ট থেকে যায়। আজকে হয়তো, আজকে নয়, 100 বছর পরে কেউ কোনো একটা কর্নারে, ধরো এইখানেই কোথাও একটা বইটা রাখা থাকলো, এই কোনো একটা কর্নারে, কিন্তু এই জায়গাটা থেকে গেল। কোনো একটা ছেলে এসে বা কোনো একটা মেয়ে এসে হয়তো বইটা খুলে দু পাতা পড়লো, তো ওটা তখন কিন্তু আমি আবার মানে জীবিত হয়ে গেলাম। হ্যাঁ। সো লেখার পেছনের ইন্সপিরেশন তুমি যদি বলো, লেখার, আই এম নট আ স্টোরি টেলার। আমি এটা আগে থেকে বলতে চাই। আমি গল্প লিখতে পারি না। আমার আমার কারণ গল্প আমায় ঘাটিয়ে ফেলে, ট্রেম্বলস মি অফ। কারণ আমি জানি যে গল্প শেষ হয়ে যাবে। গল্প শুরু হলে গল্পটা শেষ হতে হবে। তো গল্প চলতে থাকতে পারে না। কিন্তু কবিতা আবার চলতে থাকতে পারে। মানে কবিতা তোমাকে ভাবাতে থাকবে, ভাবাতে থাকবে। লাইন থাকে, শুধু লাইন নয়, আফটার, এবং সেটা গোটা জীবনে কোনো কোনো মানুষের একটা কবিতা গোটা জীবনকে পাল্টে ফেলতে পারে, বা দুটো লাইন সেটা নিয়ে চলতে থাকে, গোটা জীবন সে কাটিয়ে দেয়, রাইট?
আমি যেটা করেছি, আমার আমার এটা ইন্টিগ্রেশন অফ নিউরোসায়েন্স, ইন্টিগ্রেশন অফ ফিলোসফি অ্যান্ড ইন্টিগ্রেশন অফ সাইকোলজি। এই তিনটে, মানে ফিলোসফি ইন দ্য সেন্স ইন্ডিয়ান ফিলোসফি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন ফিলোসফি। তোমরা যদি অ্যাকনোলজেশন পার্টটায় দেখো, তো দেখবে যে বিভিন্ন রকম রেফারেন্সেস রয়েছে, যে রেফারেন্সগুলো সাইন্টিফিক এভিডেন্সের সাথে হিট করছে এই প্রশ্নটাতে, যে হু আর ইউ, হোয়াটস ইউর এক্সিস্টেন্স। এটা নিয়ে আমি শুধু কাজ করছি না, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম। Five things the five things we avoid. আমাদের জীবনে অনেক কিছু আছে। এখানে কি কি জিনিস আমরা অ্যাভয়েড করছি স্পেশালি? আহ, 11টা কথা। এই নামটা দেওয়ার পেছনে উদ্দেশ্যটাই হচ্ছে যে কোনো উদ্দেশ্য নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে নামটা দ্য কোয়াইট থিংস উই অ্যাভয়েড, রাইট? তো এই কোয়াইট থিংস উই অ্যাভয়েডটা কেউ পড়েছে, কেউ জেনেছে বলেই আজকে আমি এখানে বসে আছি, রাইট? ওই কোয়াইট থিংস গুলো খুব ইম্পর্টেন্ট। মানে ফর এক্সাম্পল ধরে নাও, এই এটা কফি দিয়েও বোঝানো যেতে পারে। এই আমি একটা কাপ তুললাম, তুলে আমি ফার্স্ট সিপটা নিলাম, আমি রাখলাম, রেখেই রাখার মুহূর্ত, এই যে কাপের সাথে মানে প্লেটটার যে একটা ইয়ে হবে, মানে একটা ইন্টিগ্রেশন হবে, এই যে সময়টা, এই যে সময়টা কিন্তু একটা জেনুইন সেন্স অফ মাইন্ড। এই সময়টা কিন্তু ব্ল্যাঙ্ক, এই সময়টা কিন্তু মাথায় কিছু চলছে না। ঠিক বইয়ের ক্ষেত্রে পেজ 1 এবং পেজ 2, এই দুটোর মাঝখানের সময়টা কিন্তু ফাঁকা। পেজ 1 এবং পেজ 2 এর মাঝখানে কিন্তু পেজ 1.1 নেই, রাইট? তো আহ, এই প্রত্যেকটা ছোট 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 জিনিস, এটা এমন একটা জিনিস বললাম যেটা হয়তো ভাবাতে পারে। তো আমার কথা হচ্ছে যে আমাকে আমি আমি শুধু ওই জায়গায় ছেড়ে দিতে চাই কথাটা, যেখান থেকে ভাবনা চিন্তাটা শুরু হতে পারে। আমার কাছে সেই ক্ষমতা নেই যে আমি ডেসক্রাইব করব যে আমি তোমাকে ভাবাতে পারি, বা আমার মতো করে তুমি ভাবো। আচ্ছা, তোমার কি মনে হয় এখনকার দিনে অনেক ক্ষেত্রে হয়ে আছে যে ধরো বই পড়ার অভ্যেসটা অনেকটা কমে গেছে অনেকের ক্ষেত্রেই। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া দিয়ে পুরোটাই নিজেদেরকে ইনফ্লুয়েন্স করে ফেলেছি, একটা মানুষ ধরো একটা মোবাইল থাকলে বা হাতে সোশ্যাল মিডিয়া থাকলে একটা মানুষ অনেকটা নিজেকে একাকিত্ব থেকে দূরে রাখতে পারে। এটা কি তুমি মনে করো? নাকি বই মানুষকে অনেকটা দূরে রাখতে পারে? যারা বইয়ের পোকা যেটা বলা হয়, এখন বইয়ের পোকা পাওয়া খুব টাফ, এখন বই মানুষ খুব পড়তেই চায় না। সেক্ষেত্রে তোমার কি মনে হয় তরুণ প্রজন্মের ক্ষেত্রে নতুন প্রজন্মের ক্ষেত্রে কতটা পার্থক্য দেখো এখনো বইয়ের পোকা হওয়ার উপরে? হ্যাঁ, যথেষ্ট বই পড়ে মানুষ, যথেষ্ট বই পড়ে। মানে বই না পড়লেও আর্টিকেলস পড়ছে, আর্টিকেলস না পড়লেও ব্লগ পড়ছে, মানে ব্লগ হাতে বই ব্লগ নিয়ে পড়া পড়ছে। যেটা আমি বলছি, হাতে বই এবং সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সেই ফিলটা হয়তো কোথাও না কোথাও গিয়ে 6 ইঞ্চ বা 7 ইঞ্চ বা 3.5 ইঞ্চ একটা মোবাইল ফোনে আটকে যাচ্ছে, কিন্তু তবুও মানুষ পড়ছে। পড়ছে জন্যই এত বড় বড় বিলিয়ন ডলার কোম্পানিজ, অ্যামাজন থেকে শুরু করে যে সবার একটা আলাদা করে বই বিক্রি করার সেকশন রাখতে হচ্ছে, যেটাকে আমরা কিন্ডেল বলে থাকি, যেটাকে আমরা, তাদের কিন্তু করতে হচ্ছে। মানে তারাও জানে, কারণ তারাই তো বেসিক্যালি দুনিয়ার মস্তিষ্কটাকে কন্ট্রোল করছে এখন। তো তারাও খুব ভালো করে জানে, যদি আমি বইটাকে সরিয়ে দিই, যদি আমি আহ, ওই পেজের গন্ধটাকে সরিয়ে দিই, বা যদি আমি ওই সাদার ওপরে কালো ব্যাপারটা, ওটাকে যদি আমি সরিয়ে দিই, তাহলে আমি এই পৃথিবীটার থেকে একটা আমার 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 হাতটা উঠে যাবে। তাই তুমি এটা দেখবে যে কোনো সময়, যে কোনো সরকার আসুক, বা আমি যদি পলিটিক্যালি বলতে চাই, যে কোনো সরকার আসুক, যে কোনো আইডিওলজি আসুক, তাদের প্রথম প্রচেষ্টা যেটা হয় সেটা হচ্ছে সিলেবাস চেঞ্জ করা। প্রথম প্রচেষ্টা। কেন? কারণ প্রাইমারিলি ওই সিলেবাসটা চেঞ্জ করলে, এটা আজকের থেকে নয়, ফ্রম সেঞ্চুরিজ ইট ইজ হ্যাপনিং, বাচ্চা বয়স থেকে ইট কামস আপ, ওই তাদের ওই কগনিটিভ সেন্স বা চারিদিক থেকে ব্যাপারটাকে রেডি করানো, মানে রিপিটেশন দিয়ে রেডি করানো যে এটাই ঠিক, এটা ঠিক নয়। আমি নর্থ কোরিয়ার এক্সাম্পলও দেখতে পারি, সেটা আমি ভারতবর্ষের এক্সাম্পলও দেখতে পারি। আলাদা তো কিছুই নয়, কিছুটা আলাদা হলেও এই বইটা লেখার পরে উপলব্ধিটা কি? কিছু নয়, কারণ এই বইটা ইটস লাইক বলতে পারো একটা ব্রাঞ্চ অফ আ ট্রি হুম, বেরিয়ে গেছে। এটা জানি না যে, আমি বুঝতে পারিনি যে এটা বেরোনোর পর যে এরকম ব্যাপার স্যাপার রেসপন্স পাবো। আমি লিটারালি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারিনি, কারণ আমি চিন্তা ভাবনাই করতে পারিনি। কারণ এটা আমি জাস্ট লিখেছি অ্যাজ অ্যান আর্কাইভ অফ মাই লাইফ। বাট আমার যেটা মেন প্রজেক্ট, সেই প্রজেক্টটার বা বই বা যে মেন কাজটা, পরপর 3-4টে কাজ চলছে, এরপর যে বলো কাজটা আমাদের কি চলছে, কাজ চলছে আগামীতে আর কি কি
বই আমরা পেতে চলেছি বা কি কাজ আমরা পেতে চলেছি? পরের যে কাজটা চলছে এই কাজটা খুব ইন্টারেস্টিং কাজ, খুব কম লোক ওটা নিয়ে কাজ করছে। কোয়ান্টাম কম্পিউটিং এর সাথে হিউম্যান কনসিয়াসনেস এর একটা ইন্টিগ্রেশন তৈরি করা এটা, এবং তারপরেও যেটা চলবে বা যেটা হয়তো কিছুদিন পরে যে একটু সময় লাগবে, কারণ ওটার জন্য অনেকটাই সময় দিতে হবে, পড়াশোনা করতে হবে। কার্মা এবং কার্ল মার্কস আমি বলে রাখলাম, নামটাও বলে রাখলাম। যদি কেউ লিখতে লিখতে চায় তারা লিখতে শুরু শুরু করে দিতে পারে। আমি চাই যে মানুষ শুরু করুক, কিছু না কিছু শুরু করুক। হ্যাঁ, না হলে কেউ নাম বলে দেবে না বই রিলিজ হওয়ার আগে। তো আমি নাম বলে দিয়েছি, কার্মা এবং কার্ল মার্কস। তো ধর্মা, আইডিয়া অফ ধর্মা অ্যান্ড দ্য আইডিয়া অফ সোশ্যালিজম, মার্কসিজম, এই দুটোর মধ্যে যে একটা ইন্টিগ্রেশন, সেটা নিয়ে আমি একটা কাজ করছি। কারণ ওই দুটোর মধ্যে একটা খুব আহ, সূক্ষ্ম একটা জিনিসের একটা ডিফারেন্স রয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তুমি যদি দেখো ইটস কাইন্ড অফ সেম। তো এই সূক্ষ্ম জিনিসটা আমি বলবো না, যদি কেউ লেখা শুরু করতে চায় তারা ওই সূক্ষ্ম জিনিসটা খুঁজতে পারে। ওটাই খুঁজতে হবে, হ্যাঁ, ওটা খোঁজার জন্য এই বইটা আগে পড়তে এই হবে। বইটা পড়ার পরে পাঠকদের কাছে কি প্রশ্ন থেকে যাবে নিজের জন্য তোমার মনে হয়? কিচ্ছু থাকবে না প্রশ্ন, প্রশ্নের উত্তর নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবে, আবার করে নিজেকে মানে আবার জন্ম নেবে। এই বইটা শেষ 100 পাতা শেষের পর যে পড়বে সে আবার জন্ম নেবে, আবার সেই প্রথম দিন নার্সিং হোমের বেডের মতো সে আবার গোটা পৃথিবীটাকে নতুন করে দেখা শুরু করে, যদি সে সেভাবে পড়া, সরি, সেভাবে আর কি পড়ে, সময় দেয়। আচ্ছা, হঠাৎ করে লেখক হয়ে যাবে আর কিন্তু অনেক কিছু করে। তুমি গেস্ট লেকচার, তুমি নিজের কাজ করছো, তারপর বিদেশে যাওয়া, নিজে কাজ করা, নিজের অভিজ্ঞতাকে শেয়ার করা, সমস্ত কিছুর পেছনে জীবনের কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি একটা খুব ইন্টারেস্টিং ঘটনা তোমায় বলি, তুমি এই প্রশ্নটা করলে। হ্যাঁ, কারণ করছি, অনেক কিছুই করতে হয়, কারণ মানে এই করাটার পেছনেই তো বাঁচা। হ্যাঁ, ওই বলছিলাম না কারেন্সি, একদম একদম। কারেন্সি মানে কিন্তু আমি টাকার কথা বলছি না। আমি কারেন্সি মানে বলার চেষ্টা করছি যে ইমোশনস বা দুঃখ বা স্ট্রাগল, যেটাকে তুমি বলো, স্ট্রাগলকে তুমি একটা কারেন্সি হিসাবে নিতে পারো, যে ওটা আমি যতক্ষণ না এই স্ট্রাগলটা ক্রস করছি আমি পরের স্টেশনে পৌঁছতে পারবো না। পাহাড় চড়ার মতো আর কি অনেকটা ব্যাপার। তো হ্যাঁ, করতে হচ্ছে অনেকটাই। আমার বিজনেসও রয়েছে যেটার জন্য মূল ফোকাস, এবং প্রাইমারিলি আমার বিজনেসটাই সব। এইটার শব্দ তো এগুলো হয়েছে, এবং আমার মনে হয় না যে এটাতে আমি খুব একটা মানে খুব বেশি আমাদের এটা ফোকাস করা উচিত যে গেস্ট লেকচারের হ্যান্ডেল দেন। আমি বারবার বলছি, আমি জাস্ট স্টুডেন্ট অফ লাইফ। আমি জাস্ট আমার আমার একটি ব্যবসা রয়েছে, সেই ব্যবসার নাম আমি বলতে চাই না, যারা জানে তারা জানে। আমার মানে বেসিক্যালি আমার চা নিয়ে কাজ রয়েছে, চা নিয়ে কাজ রয়েছে, এবং বিভিন্ন পারফর্মিং যে পারফর্মিং আর্টস নিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা আগে করেছি, এখন আগামী দিনেও ভাবছি, যেগুলো একটা নতুন মাইন্ডসেট তৈরি করতে পারে বা একটা নতুন ভার্টিক্যাল মুভমেন্ট তৈরি করতে পারে। তো ইন দ্যাট ওয়ে, দ্যাটস অল। I'm just again I'll say I'm just story of life. একটা লেখকের ক্ষেত্রে সবসময় মনে হয় যে কিছু কিছু লেখক বলেছি যে এই চ্যাপ্টারটা একটু চেঞ্জ হলে ভালো হতো, বা এটাকে আমি এভাবে লিখতে পারতাম, এখানে বেরিয়ে যেত। এই পুরো বইটা যদি আমি চ্যাপ্টার বা তাহলে কোনো কোনো জায়গায় মনে হয় পরিবর্তন করলে হয়তো ভালো হতো। হ্যাঁ, আমার তো এখন মনে হয় এটা এক পাতায় লিখলে ভালো। হ্যাঁ, এক পাতায় উপরে এই 10টা এপিসোডগুলো লিখেছি। চলে আসতো, কারণ যেই প্রশ্নটা দিয়ে শেষ করছি ওই প্রশ্নটা দিয়ে শুরু করলে হয়তো সুবিধে হতো। হ্যাঁ, এক পাতাতেও করা সম্ভব। এবার সেটাকে ইলাবোরেট করাও সম্ভব। এবার সেটাকে ইলাবোরেট করতে গিয়ে আমি কিছুটা করতে, যতটুকু আমার ক্যাপাবিলিটি, যতটুকু অ্যাবিলিটি, যতটুকু পড়তে পেরেছি, যতটুকু বোধ রয়েছে, যতটুকু মেধা রয়েছে, সেই মেধাকে ইউটিলাইজ করে যতটুকু আমি ভাঙতে পেরেছি সেটাকে। এবার এই মেধার তো অনেক রকম চরিত্র থাকে। এবার এই মেধাটাকে আমি আরো কিভাবে ভাঙতে পারি, আরো কিভাবে জুড়তে পারি, এটাকে কন্টিনিউয়াস একটা লার্নিং আর আনলার্নিং এর প্রসেস। হ্যাঁ, তো এই প্রসেসটার মধ্যে দিয়ে আমার মনে হয় যে এটা এক পাতায় হয়ে যাবে। এই পুরো বইটা যদি বলি শর্ট, আইডেন্টিটি, অ্যাটাচমেন্ট আর লিমিট, হুম। এই তিনটে একসাথে বলতে
মানে বিশ্বাস তো তাই বলি, কীর্তি বিশ্বাস একসাথে। হিসেব। মানে যদি আমি বলি, মানে আপাতত আমি মলাটটা দেখি, হ্যাঁ, কিছুটা করেছি, যেহেতু আমি করি, আমার পুরোটা করতে সময় নিশ্চয়ই লাগে। তবে সারাদিন আমার পুরোটা করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আর এই পুরো ব্যাপারটা একে অপরের সাথে রিলেট করা, হুম। সেটা কিন্তু মনে করবো মানে কদিনে এই কাজটা complete হবে? সময় লেগেছে, যতদিনের অভিজ্ঞতা, আমার যত বয়স তত বয়স সময় লেগেছে। না হলে তো আগেই লিখে ফেলতে পারতাম। হয়তো ভেবেছি ব্যাপারটা, ভেবেছি, কিন্তু কোনোদিন এক্সিকিউশনের দিকে আমরা এক্সিকিউশনের দিকে খুব খুব কম এগোই, জানো তো, মানে খুব কম ভাবে আমরা এক্সিকিউট করতে চাই, যে কিছুটা গিয়ে আমরা মানে থেমে যাই। কিন্তু আমি ভেবেছি না, আমাকে এবার এক্সিকিউট করতে হবে। কারণ আমার আমার কাছে দেওয়ার মতো কিছু নেই ইন দ্য সেন্স, আমার কাছে কিছু থাকে, যদি আমি যেগুলো ভাবছি সেগুলো যদি সত্যি ইজ ইট ইজ ইট ভ্যালিডেটিং অর ইজ ইট ভ্যালুয়েবল, তাহলে আমার সেটাকে লেখা দরকার, যেটাতে হয়তো সেই ভাবনা চিন্তাগুলোর একটা একটা পৃষ্ঠা অ্যাটলিস্ট পাবে। হুম। একটা পেজে অ্যাটলিস্ট আর্কাইভ থাকবে। এই লেখক টেখক বলছো না দিদি, আমি একদমই এটা নিয়ে কোনোদিন চিন্তা ভাবনাই করিনি বা আগামী দিনেও করছি না। আমি যেগুলো দেখছি বা জাস্ট ওগুলোকে নোট করছি, এবং সেই নোটটার পেছনে ইটস নট আ ক্যাজুয়াল নোট, এটার পেছনে একটা পড়াশোনা রয়েছে, সেই পড়াশোনাটাকে করছি প্রপারলি। সেই পড়াশোনাটাকে করার পর তারপরে সেটাকে আমি একটা ইয়ের মাধ্যমে নামাচ্ছি। এই টার্মের সাথে আমরা তো অনেক মানে রিসেন্ট যদি বলি, সোশ্যাল মিডিয়া বলো, যে কোনো কিছুর ক্ষেত্রে লাস্ট 1 বছর প্রায় যদি ধরি, সেক্ষেত্রে অনেকেই খুব ওয়াকিবহল বা জেনজি নিয়ে অনেকেরই কথা হয়। সায়কের একটা পরিচয় আছে, সায়ক জেনজি কথাটা কিন্তু নর্থ বেঙ্গলে দাঁড়িয়ে প্রথম বলেছিল, এবং সেটা নিয়ে একটা সুন্দর একটা বেশ তাকে বেশ ঘেরাটপের মধ্যে যেতে হয়েছিল, অনেকের প্রশ্নের অনেক উত্তর দিতে হয়েছিল। সেই গল্পটা একটু যদি সায়কের কাছ থেকে শুনি। না না, জেনজি অফকোর্স একটা এজ গ্রুপ, আমরা মানি। আমি বিশ্বাস করি জেনজি একটা মাইন্ডসেট। হ্যাঁ। তো এই আমাদের একটা রেস্কিউ অপারেশন চলছিল, বা রেস্কিউ পুজোর আগে আগে পরে এরকম একটা সময়। তো রেস্কিউ অপারেশন চলছিল দুধিয়ার ফ্লাডের সময়। সেখানে একজন ভদ্রলোককে দেখলাম, প্রায় 30-40 জন মিডিয়া পার্সনকে নিয়ে ওখানটাতে গিয়েছে। ভদ্রলোক হচ্ছে আমাদের এক্স গভর্নর যিনি ছিলেন, মিস্টার বোস। উনি গিয়েছেন। তো আমি একটা প্রশ্ন করে ফেলি তাকে, হাউ ওয়াজ দ্য ফটোশুট স্যার। আমি, আমার যেহেতু প্রশ্ন করার একটা অভ্যেস থেকে গেছে, সেটা জীবনে, সেটা ব্যক্তিগতভাবেও, বাড়িতেও, সেই অভ্যেসটাকে আমি প্র্যাকটিস করি। তাকে চিৎকার করে প্রশ্ন করে ফেলি, হাউ ওয়াজ দ্য ফটোশুট স্যার, হাউ ওয়াজ দ্য ফটোশুট স্যার। এবং সেইটা কিছুক্ষণের মধ্যে, মানে আমি বাড়ি চলে এসেছি, সে প্রশ্ন হয়ে গেছে, অনেক তারপর ধাক্কাধাক্কি এসব হয়েছে। তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার পর তখন আমাদের অ্যাকচুয়ালি 20-25টা অ্যাম্বুলেন্স চলছে, আমার কোম্পানি থেকে আমি প্রোভাইড করেছিলাম। ওই ওখানকার যে ফ্লাডের বিষয়গুলো হয়েছিল, ত্রাণ শিবির টিবির এক্সেট্রা। তো তখন যেটা হয়, বিকেলবেলা হঠাৎ করে দেখি ফোন ভরে গেল একদম। কি ব্যাপারে। তখন কিন্তু আমরা এইসব ভাবিও নি যে কি, আমাদের তো ওই সময়টা তো ওঠবের নয়। ঠিক আছে, হয়েছে, এসব হতেই পারে। পরের দিন আমি আবার গিয়েছি, কাজ চলছে, হঠাৎ করে সাংবাদিক কিছু এলো, তারা এসে কথা বলা শুরু করলো। কথা বলা শুরু করার সাথে সাথে আমাকে বললো যে आप कौन सा पॉलिटिकल पार्टी रिप्रेजेंट करते हैं, क्योंकि बिना पॉलिटिकल पार्टी रिप्रेजेंट किए हुए आप तो ऐसा नहीं बताएंगे कि गवर्नर का क्वेश्चन नहीं करेंगे। আমি বললাম জেনজি। এবার এটা করা বুম, জেনজি বলে দিলাম ইন দ্য সেন্স, কারণ আমি ওটাকে বিশ্বাস করি, কারণ আমি জানি যে দিস ইজ দ্য মোস্ট ইয়ে থিং। এক দুদিনের মধ্যে আমার গোটা সোশ্যাল মিডিয়া, কারণ এটা গোটাটাই সোশ্যাল মিডিয়াতে না, মানে নোবডি, মানে ওই ব্যাপারটাই নিয়ে যে আমি রাস্তায় নেমে ব্যাপারটাকে প্র্যাকটিস করবো, গোটাটাই সোশ্যাল মিডিয়াতে চলছে। পরবর্তীকালে যেটা হয়েছিল আমি সেটা চেয়েছিলাম, মানে সেটাই মনে প্রাণে ইচ্ছে ছোট থেকেই, সেটা বা যখন থেকে কলেজ লাইফ তখন থেকে ইচ্ছে যে হ্যাঁ, এই ব্যাপারটা না করতে পারলে আমাদের ঠিক সংগ্রামটা সাকসেসফুল নয়। কেউ ডেকে বলছে তুমি নকশাল, ঠিক আছে, কেউ ডেকে বলছে কে ওই বাংলাদেশ পাকিস্তান, যেগুলো পরবর্তীকালে যে প্রশ্নগুলোর ফেস সবাইকে করতে হয়েছে ব্যাপারগুলোকে। বাট স্বাভাবিক, আমি একা, আমার তো এখানে অর্গানাইজেশন বলে কিছু নেই, বা আমি তো সেটা করার চেষ্টা করিনি। আমি আমার
মানে মানবিক দায়িত্ব পালন করেছি। তো আমি সেটা অর্গানাইজেশন বানানোর চেষ্টাও করিনি বা করছিও না। কিন্তু আমার যেটা চেষ্টা থাকবে এজেন্সি ইয়েটার পেছনে, আগামী দিনে আমরা কিছু সায়েন্স নিয়ে কাজ করব, সায়েন্স এক্সিবিশনস করব, সায়েন্স বই নিয়ে কাজ করব, টেকনোলজি নিয়ে কাজ করব, যাতে কিছু মানুষের রাতে ঘুম উঠে যাবে। তোমার কি মনে হয় কোন এজ গ্রুপ স্পেশালি হুম। তোমার এই বইটার সাথে রিলেট করতে পারে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি যদি কেউ রিলেট করতে পারে তবে কারা হতে পারে? অফকোর্স শুরু হয় টোয়েন্টিজ, আর্লি টোয়েন্টিজ থেকে, শেষ হচ্ছে লেট নাইনটিজে। সেই হ্যাঁ, কারণ আমরা এরকম অনেক মানুষকে দেখি যারা শেষ বয়সে গিয়েও তারা না ওই দে আর নট স্যাটিসফাইড অ্যাবাউট দ্য লাইফ। আমি যদি বলি এই 90% মানুষেরই সবসময় গিয়ে দিনের শেষে মনে হয় যে এই যেটা করছি সেটা হয়তো স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছি না। সেটা সকলের ক্ষেত্রেই হয়, একটা বয়সের পর গিয়ে তো আরো বেশি হয় এটা। তো সেক্ষেত্রে কোন বয়সের পাঠকদের এই বইটা বেশি ছোঁবে বলে তোমার মনে হয়? আমার মনে হয় যে মিড এজড মানুষদের, যাদের কারণ আমাদের প্রত্যেকটা কাজ যেটা করছি না, যে সেই কাজটা আমরা যদি মোমেন্ট থেকে করি, তাহলে আমরা কোনো মানে স্যাটিসফাইড তো হব, মানে হয়তো কাজটা সাকসেসফুলি হবে বা পারফেক্ট হবে, বাট যদি সেই মানুষটা আর্টিস্ট হয় বা যদি সেই মানুষটার মধ্যে একটা আর্টিস্ট মেন্টালিটি বিলং করে, সেই মানুষ কখনো তার হাঙ্গারটা শেষ হবে না, সেটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি। সেটা কখনোই, সে যতই ভালো, মানে সে পৃথিবীর শ্রেষ্ঠতম কারুকার্য করে ফেলুক, তাও তার ওই হাঙ্গারটা শেষ হবে না। কিন্তু একটা সময় গিয়ে তো থামাটা দরকার, তাই তো? থামাটা দরকার, মানে সেই সন্তুষ্টিটা তো পাওয়া দরকার। সেই সন্তুষ্টিটা পেতে গেলে সেই মুহূর্তগুলোকে বুঝতে হবে। সেই মুহূর্তগুলো যে ইটস বিউটিফুল, ইটস লাইক সেই মুহূর্তগুলো যে প্রত্যেকটা একটা স্পোর্ট, সেই মুহূর্তগুলোর যে একটা তাদের নিজেদের মধ্যে একটা একটা স্পর্শ, মুহূর্তগুলোর স্পর্শের কথা বলছি আমি। সেই মোমেন্টগুলোর যে স্পর্শ, সেই স্পর্শগুলোকে না ছুতে হবে। এই স্পর্শগুলো যখন যখন সেই মানুষটা দেখবে যে সেই স্পর্শগুলো একে অপরকে আহ, ছুঁয়ে যাচ্ছে, বা এই স্পর্শগুলো বা সেই মুহূর্তর স্পর্শগুলো একটা একটা মুহূর্ত আরেকটা মুহূর্তর কাঁধে মাথা রাখছে, ঠিক আছে, সেই মুহূর্ত আবার স্টেবিলাইজ হচ্ছে। শুধু মুহূর্তর কথা বলছি, কোনো মানুষ বা কোনো মেটেরিয়াল এখানে নয়। এই বিউটিফুল ফিলিং অফ লাইফটা না, আহ, এই বইটা পড়ার পর পাঠকের মনে বা পড়ার শেষে কেউ যখন কোনো বই পড়ে সেটা একটা প্রশ্ন নিয়ে পড়ে বা কিছু একটা শেষ করার সময় কি দুটো প্রশ্ন তার মনে থাকে পাঠকদের অ্যাজ আ রাইটার? এই বইটাকে জার্নালিং করার সময় আমার যেটা মনে হয়, যেটা শেষ প্রশ্ন যেটা দিয়ে হবে, আমি প্রথম প্রশ্নটা উপনিষদের একটা জাস্ট ছোট্ট বাক্য থেকে শুরু হতে পারে, নেতি নেতি, অন দ্য বেস অফ রিডাকশন, বিকজ দিস বুক ইজ কমপ্লিটলি ফোকাসড অন রিডাকশনালিজম। আর শেষ প্রশ্ন যেটা হতে পারে, শুরু করা যাক, মানে লেটস স্টার্ট দ্য নিউ ওয়ে। বিকজ আমি জাস্ট এটা তোমায় বলতে চাই যে তুমি যে আমার সামনে বসে আছো, আমি যে তোমার সামনে বসে আছি, আমার কাছে তুমি একটা ইউনিভার্স। You are a universe to me because I have made you, I am looking at you, the form of you, as a universe that has been constructed in my head from years, right? Now you are looking at me, you are looking at the form of me from a universe that has been constructed, যেটা তোমার মাথায় বছরের পর বছর ধরে তৈরি হয়েছে, তার উপরে তুমি বেস করে তুমি এই ইউনিভার্সটাকে দেখছো। তো তুমি কিন্তু তোমাকে দেখছো, তুমি কিন্তু তোমার বানানো ইউনিভার্সটাকেই দেখছো, আমি কিন্তু আমার বানানো ইউনিভার্সটাকেই দেখছি, ঠিক আছে? এইবার এই দুটো এক্সচেঞ্জ অফ ইউনিভার্সের মাঝখানে না একটা কনসিয়াস অ্যাওয়ারনেস আছে। আমরা শুনতে পাচ্ছি আওয়াজ, অনেক দূর অব্দি কোথাও একটা ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছি বা কিছু একটা কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি। এই অ্যাওয়ারনেস কনসিয়াসনেস, এগুলো এগুলো সব ওপর ওপর আউটলায়ার্স অফ অ্যাওয়ারনেস বা কনসাইন্স বা কনসিয়াসনেস বলতে পারি। এর ভেতরে একটা অবজার্ভিং সেলফ অফ আমাদের আছে, যে অবজার্ভিং সেলফটা সবসময় তোমাকে অবজার্ভ করছে ভেতর থেকে, যার কোনো বর্ণ নেই, যার কোনো ক্লাস নেই, যার কোনো জাত নেই। হ্যাঁ, অনেকটা লালন ফকিরের মতো। তো ও তোমার জীবনটাকে একটা কবিতার মতো দেখছে, এবং তুমি যেইভাবে যেই জিনিসগুলোকে গ্রাস করছো বা যে জিনিসগুলোকে তুমি নিজের বানিয়ে নিচ্ছ, সেই জিনিসগুলোকে ও নিজের বানিয়ে নিচ্ছে।
But এইখান থেকেই প্রশ্ন চলে আসে যে তুমি কি জিনিস গ্রাস করছো এবং তুমি কি জিনিস নিজের বানাচ্ছো। তুমি যেমন যেমন করে নিজেকে কি বলবো, তুমি যে মানে গ্রাস্প তুমি যেগুলো করবে, ইউ উইল, তোমার সেইভাবে তোমার কনসিয়াসনেস কাজ করবে এবং সেটাকে তুমি অনেকভাবে মানে ম্যানিপুলেট করতে পারো নিজের কনসিয়াসনেসকে। তো এই বইটা কোথা থেকে পাওয়া যেতে পারে? যারা কিনতে চাইছেন তারা কিনতে পারবেন। এই বইটা আমাদের দেশে খুব একটা বেশি অ্যাভেলেবেল নয়। অনলাইনে আমি বলতে পারবো না ঠিক কোথায় কে বিক্রি করছে ব্যাপারটা, কিন্তু আমি এটুকু বলতে পারি ক্রসওয়ার্ডের সাথে আমার একটা কথা হয়েছে। ক্রসওয়ার্ডে বেশ কিছু মাস আগে কথা হয়েছে, ক্রসওয়ার্ডসের বইটা আসছে এবং কিছু মাস পর, প্রবাবলি 1-2 মাসের মধ্যে ইউএস এর একটা পাবলিকেশন, সাম্বালা পাবলিকেশনস বলে, তাদের সাথেও কথা চলছে। তারা হয়তো এই বইটার রাইটসটা নিয়ে নিতে চাইছে, তো আই এম হ্যাপি টু গিভ দেম রাইটস, নো প্রবলেম উইথ দ্যাট, বিকজ তাদের বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে। আর বর্তমানে ইন্ডিয়াতে এখনো এটা শুরু হয়নি, শুরু হয়েছে বিক্রি করা। অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, অ্যামাজনে যদি চায় অ্যামাজন থেকে নিতে পারে। যদি কেউ চায়, আমরা আমরা চেষ্টা করছি যে একটা মানে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে ব্যাপারটাকে লঞ্চ করার, যাতে এখানকার মানুষের জন্য ব্যাপারটা খুব অ্যাভেলেবল হয়। সেটা হলে পরে বিভিন্ন মাধ্যমে সেটা জানানো হবে বা জানবে মানুষ, বা দেখা যাক যদি না জানিয়ে কতটা করা যায়। কিন্তু আমার বই বিক্রির ব্যাপারটা আমি এখনো, মানে বই বিক্রি হচ্ছে প্রতিদিন। আজকেও মনে হয় সব মিলিয়ে 350-400 কপি বিক্রি হয়েছে কাল রাত 12টা থেকে দুপুর আবার রাত 3টে অবধি। তো বই বিক্রি কন্টিনিউয়াসলি হচ্ছে। যারা যারা নিতে চাইছেন, দর্শকরা যারা দেখছেন, যারা নিতে চাইছেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের। সেক্ষেত্রে আমরা সায়কের সাথে কন্ট্যাক্ট করবো এবং সায়কের সাথে আপনারা নিজেরাও কন্ট্যাক্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে বইটা কিভাবে পাওয়া যাবে সেটা, সারা জীবনের যে প্রশ্নের উত্তর মানুষকে ভাবিয়ে বেড়ায়, আমি কি, বা আমি কি কি জিনিস অ্যাভয়েড করছি, সেই কি কি অ্যাভয়েড করছি, সোশ্যাল মিনিং, জীবনের অনেক কিছু হয়তো এই 10টা চ্যাপ্টারে আপনার উঠে আসবে। বইয়ের পাতাগুলো খুবই অল্প, তবে লেখাগুলো খুবই গভীর, যেটা আপনার জীবনকে উপলব্ধি করতে বা আপনাকে বুঝতে অনেকটাই সাহায্য করবে। কেমন লাগলো আজকে আমাদের এই কনভারসেশন অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাব। আমি অনুষ্কা, বিদায় নিচ্ছি আপনাদের থেকে। নমস্কার। আমি মনে করলাম জেনজি দরকার পড়ছে যে কারেন্সি গুলোকে আমরা দুঃখ বলি কোনো সময় রাগ বলি। কেউ ডেকে বলছে তুমি কি নকশাল, ঠিক আছে, কেউ ডেকে বলছে কে ওই বাংলাদেশ পাকিস্তান, মানে সে পৃথিবীর শ্রেষ্ঠতম কারুকার্য করে ফেলুক, তাও তার ওই হাঙ্গারটা শেষ হবে না। যার কোনো বর্ণ নেই, যার কোনো ক্লাস নেই, যার কোনো জাত নেই, হ্যাঁ, অনেকটা লালন ফকিরের শুরু করা যাক।